আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম শ্রেণীর ইলিয়াস ছোট গল্প। এই ইলিয়াস গল্প লিও টলস্টয়ের লেখা এবং এই গল্পটা বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে ইলিয়াস তার ৩৫ বছরের পরিশ্রমে তার এক বৃহৎ সাম্রাজ্য, একটা বৃহৎ সম্পত্তি, প্রচুর টাকা কড়ি তিনি রোজগার করেছেন। তার দুইটা ছেলে এবং একজন মেয়ে, তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। বড় ছেলে একটা আনফর্চুনেটভাবে মারামারিতে তার জীবন চলে গেছে, সে মারা গেছে। ছোট ভাই একটা ঝগড়ুটে বউ সে বিয়ে করেছে, ফলে স্বাভাবিকভাবেই সংসারে অশান্তি, এবং ইলিয়াস তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তাদের জন্য যা সম্পত্তি বরাদ্দ সেটা তাদেরকে দেওয়া হয়েছে। এর ফলে ইলিয়াসের যে সম্পত্তি, সেই সম্পত্তিতে একটু হলেও টান পড়েছে। এই অবধি ঘটনাটা গতদিন আমরা শেষ করেছিলাম। আজকে তার পরের অংশ নিয়ে আমরা আলোচনা করছি। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। ভেড়ার পাল, ১২০০টা ভেড়া, মড়ক পড়ে বিভিন্ন রকমের এই সমস্ত গৃহপালিত পশুদের মড়ক পড়ে। বলে তখন অনেকগুলো গৃহপালিত পশু যেটা থাকে একবারে অনেকগুলো মারা যায়। তো স্বাভাবিকভাবেই ভেড়ার পালে মড়ক পড়েছে, সুতরাং ভেড়াগুলো মারা গেছে। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হলে চাষবাস হচ্ছে না, ফলে খাবার দাবার সেই সমস্ত পশুদের খেতে দেওয়া মুশকিল হচ্ছে। খড় পাওয়া গেল না একেবারে, ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। ইলিয়াসের যে সম্পত্তির রোজগারের যে প্রধান বিষয়, সেগুলো ধীরে 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 কমতে শুরু করলো। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। কিরবিজ এক ধরনের জাতি, ডাকাতি করে, যারা বিভিন্ন চুরি করে। তো তার যে ভালো যে ঘোড়াগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে চলে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে ৭০ বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। তার যে সম্পত্তি বেড়েছিল ধীরে ধীরে কমতে 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 তার সর্বহারায় পরিণত হয়ে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তার কাজ করে খেতে হতো, অন্যের বাড়িতে খেটে তাদেরকে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। তার যে স্ত্রী, এই ছিল তার সম্পদ। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার আর তখন কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো আর বুড়ির জন্য, যে এরকম একজন নামকরা মানুষ বৃদ্ধ বয়সে, সে নিজেও ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বাৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতা কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমাগি ও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনকে খাওয়া পড়া দেব। এছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। এই মোহাম্মদ শাহ খুব ভালো মনের একজন মানুষ। তিনি খুব একটা বড় লোকও নয়, আবার গরিবও নয়, সুখেই তার সংসার চলে। সে ভাবলো যে এই বৃদ্ধ বয়স্ক এবং বয়স্কা দুইজন মানুষ, তাদেরকে সে বললো যে তুমি আমার বাড়িতে কাজ করো, থাকো আমার সঙ্গেই, আর তুমি আমার তরমুজের খেতে চাষ করবে, তারপরে আমার গরু ঘোড়া যেগুলো রয়েছে সেগুলো খেতে দেবে, আর তোমার স্ত্রী তাকেও সঙ্গে করে নিয়ে এসো, সেও আমার এখানেই থাকবে। সে দুধ দুইবে, কুমিজ তৈরি করবে, শরবত বানাবে, যেগুলো বাড়ির কাজ সেগুলো করবে। তো দুজনেই তারা সেখানে থাকলো এবং বললো যা যা প্রয়োজন আমি তোমাদেরকে দেবো। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল যে যাক, তাও তার শেষ বয়সে অন্তত একটা গতি হলো। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহেরও লাভ হলো, কারণ নিজেরা এতদিন একদিন মুনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। স্বাভাবিক, তার এই সম্পদ ছিল, সে এত পরিশ্রম করে এত একটা সাম্রাজ্য তৈরি করেছিল, তো সুতরাং
সে জানে কোথায় কি করতে হয়, কিভাবে করতে হয়। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহের দুঃখ হতো, কষ্ট হতো যে এই মানুষগুলো এরকম পরিস্থিতি হয়ে গেল। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। একদল লোক তার বাড়িতে একটা অতিথি এলো। তাদের মধ্যে একজন ছিল মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। মেঝে কম্বলের ওপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করছিল এবং গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহের অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? মোহাম্মদ শাহ বলল ওই অতিথিদের যে এই যে একটু আগে দরজার সামনে দিয়ে যে বুড়ো মানুষটা গেল তাকে কি আপনারা লক্ষ্য করেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? অতিথিরা প্রশ্ন করলেন। বিশেষত্ব এই যে একসময় এই তল্লাটে সবচেয়ে ধনী ছিল, নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনার জো কি? লোকটি কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অনেক ধনী ব্যক্তি ছিলেন, অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথিরা সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, ঘাড় নাড়তে লাগলো। সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে উঠে তো আর একজনের তলায় পড়ে। আহা, বলুন তো, বুড়ো লোকটি এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। অতিথিরা বলছেন, তার মানে বৃদ্ধ লোকটা খুব বিষণ্ণ, তার মন খারাপ হওয়ার কথা। এত বড় তার এত সম্পত্তির মালিক ছিল, এখন সে মজুরের মতো খেটে খাচ্ছে। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজ করে ভালো। অতিথি বলল, লোকটার সঙ্গে কি একটু কথা বলতে পারি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। জীবন সম্পর্কে? তার তো অনেক অভিজ্ঞতা, সে সম্পর্কে আমরা শুনতে চাই। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে। কে বলল? মোহাম্মদ শাহ। কাকে ডাকলেন? আমাদের ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীকে। আজকে আমরা আমাদের গল্প এই অবধি শেষ করব। আগামী পর্বে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে এই ইলিয়াস গল্পের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি।